হ্যালো বন্ধুরা, আমি সাইলাস হালদার এবং আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, ডেটা অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্সে কাজ করার জন্য সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা শিখব মিডিয়ান, মোড, ট্রিমড মিন ইত্যাদি। তো এই ম্যাট্রিকগুলো কিভাবে গণনা করা হয়, কোন ক্ষেত্রে সেগুলো বেশি কার্যকর এবং বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করা যায় সব কিছু সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি পুরাটা দেখবেন, কারণ শেষে কিছু কিছু মজার কাজ করব বা প্র্যাকটিক্যাল যে টিপসগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তো দেরি না করে আমরা শুরু করি, কি বলেন? তো এখন এখানে মিডিয়ান লেখা আছে। মিডিয়ানটা এখানে ইংলিশ কিছু বাক্য দেওয়া আছে, যদিও আমি এখান থেকে পড়ে হয়তো বা বুঝাইতে পারতাম। আমার মনে হয় আমরা যদি গল্পের মতো করে বুঝতে চেষ্টা করি সেক্ষেত্রে জিনিসটা ভালো হয়। উপরে একটা কিছু গ্রামের মানুষ দেখেন, উপরে মিটিংয়ের মতো কিছু একটা, না সরি, ঝগড়ার মতো মনে হচ্ছে, ঝগড়ার মতো কিছু একটা করতেছে বা অনেকে জড়ো হয়ে কিছু একটা বিতর্ক করতেছে, এই টাইপের কিছু বোঝা যাচ্ছে। নিচে দেখেন সবাই মিলে একটা বিচারের মতো বসেছে, মীমাংসার মতো কিছু একটা করতেছে। তো এই চিত্রের মাধ্যমে আমি কি বুঝাইতে চাচ্ছি সেটা একটু বলি। ধরেন একটা গ্রাম রয়েছে, এই গ্রামের মাঝখানে একটা রাস্তা রয়েছে, অনেক বড় রাস্তা, এই পাশে হয়তোবা রাস্তা বিদ্যমান। এখন তারা এই রাস্তার পাশে মাঝ বরাবর কোনো একটা উদ্দেশ্যে তারা ঝগড়া করতেছে যে এই রাস্তা থেকে মাঝ বরাবর যার যার বাসা। এখন এটা নিয়ে একটা বিতর্ক হয়ে গেছে। সে বলতেছে এখান থেকে যে কিলোমিটারগুলো আছে মাঝখান বরাবর হচ্ছে আমার বাসা, আরেকজন বলতেছে না আমার বাসা, আরেকজন বলতেছে না আমার বাসা। এরকম করতে করতে সবার মধ্যে একটা হাতাহাতি বা মারামারির মতো অবস্থা হয়ে গিয়েছে। মানে বলতেছে যে রাস্তা থেকে যে দূরত্বগুলো বিদ্যমান, মাঝখানে যে জিনিসটা সেটা হচ্ছে আমার বাসা। দুর্ভাগ্যবশত জিনিসটা এমন জায়গায় গড়িয়ে গিয়েছে, এখন তাদের মধ্যে মীমাংসা করাটা খুবই টাফ হয়ে দাঁড়ালো। অবশেষে মোড়লকে কল দেওয়া হলো, গ্রামের যে প্রধান থাকে, প্রধান এসে এখানে বিচার শুরু করে দিল। বিচারটা শুরু করেছে যখন, তখন সবাইকে মোড়ল বলল যে তোমরা যেহেতু ঝগড়াঝাটি করতেছো, তোমাদের কার বাসা কত দূরে রাস্তা থেকে কিলোমিটারটা হিসাব করে আমাকে একটু দাও। তো তারা সবাই কিলোমিটার হিসাব করে দিল। কেউ বলতেছে তার বাসা, রাস্তা থেকে তার বাসা 2 কিলোমিটার দূরে। সে বলা দরকার বলছে, কিন্তু আসলে তার ওরকম চাহিদা নাই, অন্যরা মারামারি করে মরে যাচ্ছে। আরেকজন বলল ভাই আমি 5 কিলোমিটার, গেল। আরেকজন বলতেছে আমি 7 কিলোমিটার, আরেকজন বলতেছে আমি 9 কিলোমিটার, কমাটা কই। আরেকজন বলতেছে আমি 11 কিলোমিটার, আরেকজন বলতেছে আমি 13 কিলোমিটার, আরেকজন বলতেছে আমি 15 কিলোমিটার। আমি একটু অ্যাসেন্ডিং ভাবে সাজায় লিখতেছি, ইচ্ছা করলে উল্টাপাল্টা লিখতে পারতাম পরে। আচ্ছা, বেশি ভ্যালু না দিই এবং আরেকজনের বলি অ্যান্ড 20 কিলোমিটার, ধরেন এরকম ভ্যালু। হ্যাঁ, কিন্তু ভ্যালুগুলো অনেক বড় বড় হয়, আমি মানে ডেটা সেট অনেক বড় হইতে পারে, আমি ছোটোখাটো ডেটার মাধ্যমে ব্যাখ্যা করতেছি। ধরেন এটা একটা ডেটা সেট ক্রিয়েট হয়ে গেল। এখন এক ভদ্রলোক বলল আমার রাস্তা থেকে আমার বাসার দূরত্ব 2 কিলোমিটার, আরেক ভদ্রলোক বলল 5 কিলোমিটার, আরেক ভদ্রলোক বলল 7 কিলোমিটার, আরেকজন বলল 13 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার। তো সবার কাছ থেকে মোড়ল কি করলেন, এই কিলোমিটারগুলো নিয়ে নিলেন। নেওয়ার পরে বলল এই জায়গায় আমি অ্যান্ড এটা কেটে দেই, তাহলে বুঝতে পারবো। এখানে মোড়ল কি করলো, সংখ্যাগুলো নিল, নেওয়ার পরে এগুলো গণনা করলো, 1 2 3 4 5 6 7 8,
এখানে দেখা যাচ্ছে 8টি জিনিস এই জায়গায় বিদ্যমান। তাহলে এখান থেকে যদি আমি 2 ভাগ করি তাহলে এখানে আছে 3টা, এখানে 4টা, এখানে 4টা। ঠিক আছে, তো এই জায়গাটায় মোড়ল হিসাব করে দেখলো যে 11 কিলোমিটার যে সে হচ্ছে গিয়া মাঝখান বরাবর আছে। না, 2 কিলোমিটারটা একটু কেমন হয়ে গেছে, এটা একটু বাদ দিই। আমরা ইভেন নাম্বার পরে আমরা আলোচনা করতেছি, আমি জাস্ট বোঝার জন্য কনসেপ্টটা নেন আগে, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই জায়গাটায় 11টা দেখা যাচ্ছে যে একদম মিডল পর্যায়ে আছে। এগুলো অ্যাসেন্ডিং করার পরে মিডল পর্যায়ে কোনটা পাওয়া গেছে? 11। এখন মোড়ল সিদ্ধান্ত দিলেন যে রাস্তার অংশ থেকে মাঝামাঝি দূরত্বে কে আছে যাদের ভ্যালু 11 তারাই। এখন এই ক্যালকুলেশনটা দেখে গ্রামের সবাই বিষয়টা মেনে নিল। তো যাই হোক, এটা জাস্ট একটা এক্সাম্পল, বাস্তব কোনো কাহিনী না, বুঝার সুবিধার্থে বললাম। অর্থাৎ মিডিয়ান বলতে আমরা বুঝি মিডলের কোনো একটা কিছু। এই জিনিসটা ক্যালকুলেশন করাই আমার মিডিয়ানের কাজ। তো এই জায়গাটায় এরকম একটা থিওরি এখানে ব্যাখ্যা করা হয়েছে, সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপর ইত্যাদি ইত্যাদি বর্ণনা করা হয়েছে। তা আমি এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করিনি, জাস্ট আমি বুঝালাম যে মিডিয়ানটা কেমন। এখন মিডিয়ান পরিমাপ করতে গেলে আমার এরকম কিছু ফর্মুলা মেইনটেইন করতে হবে। প্রথমে আমরা ওডের ক্ষেত্রে আমরা দেখি, যদি নাম্বার বা সিরিয়াল নাম্বার যদি অড হয় সেক্ষেত্রে ডেটাগুলোকে অ্যাসেন্ডিং করতে হবে। প্রথমে আমরা ড্রতে চলে যাই, এগুলোকে সর্বপ্রথম অ্যাসেন্ডিং করতে হবে, তারপর মিডল ভ্যালুটা কাউন্ট করতে হবে। তো অডের ক্ষেত্রে সূত্রের নিয়ম হচ্ছে মিডিয়ান, মিডিয়ান ভ্যালু অ্যাট পজিশন, আর এই যে এই সূত্রটা এই সূত্রে ফেলতে হবে এবং যে ভ্যালুটা পাওয়া যাবে সেই পজিশনটাই হচ্ছে গিয়ে আমাদের মিডিয়ান। তারপর দেখেন ইভেনের ক্ষেত্রেও আরেক রকম সূত্র বিদ্যমান। ইভেনে একইভাবে নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং করতে হবে এবং এই n/2, আবার এটা হচ্ছে n/2 + 1 করে যে ক্যালকুলেশনটা বের হবে, ক্যালকুলেশনটা বের হওয়ার পরে আমি যে ভ্যালুটা পাবো সেই পজিশনের নাম্বারটাই হচ্ছে গিয়ে মিডিয়ান। দেখেন এই জায়গাটায় একটা ডেটা সেট করা আছে, এই ডেটা সেটটাকে নিয়ে আমরা কাজ করব। এখানে ভ্যালু কয়টা আছে? ভ্যালু আছে 1 2 3 4 5 6 7। এই জায়গাটায় ভ্যালু আছে 7টা। আমার কলম কাজ করছে না কেন? এই জায়গাটায় ভ্যালু আছে 7টা। তাহলে এখানে নাম্বার কয়টা? n = 7। আমার কলমটা কাজ করতেছে না, এজন্য আমার লিখতে খুব কষ্ট হচ্ছে। আর এই জায়গাটায় নাম্বার পেয়ে গেলাম কয়টা? 7টা। ভেরি গুড, 7টা নাম্বার পেয়ে গেছি। তাহলে আমাকে নিয়ম অনুযায়ী কি করতে হবে? এই ভ্যালুর জন্য তাহলে আমাকে কি করতে হবে? নাম্বার প্লাস 1, না? নাম্বার প্লাস 1। তাহলে 7 + 1/2, তাহলে সমান সমান 8/2। আমার কলম কাজ করতেছে না, খুব কষ্টে লিখতেছি। তো 4 দুগুণা 8। তাহলে এখানে বলা হচ্ছে 4 নাম্বার ভ্যালু হচ্ছে গিয়া মিডিয়ান। তাহলে আমরা গুনি 1 0 1 2 1 2 3 4, 21 নাম্বার ভ্যালুটা হচ্ছে গিয়ে এখানে মিডিয়ান। এই জায়গাটায় তাহলে আমরা কি পেলাম? 21 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে গিয়া মিডিয়ান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন আমরা পরেরটা ক্যালকুলেশন করতে যাই। এই জায়গাটায় আমরা কি পাই দেখি।
এখানেও 1 2 3 4 5 6 6টা। তাহলে 6 দিয়ে আবার কি হবে, এটা কিন্তু ইভেন নাম্বার। তো ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা তো ব্যাখ্যা করেছি, কিন্তু ও সরি, এখানে ভুল হয়েছে। এই নাম্বারটা আগে অ্যাসেন্ডিং করতে হবে। আমার কলমটা কেন যেন কাজ করতেছে না, দাঁড়ান। হ্যাঁ, এখন আমি রিস্টার্ট দেওয়ার পরে কলম কাজ করতেছে। আমি এখানে একটু ভুল করেছি, এখানে আগে অ্যাসেন্ডিং করে নিতে হবে, আমার একটু ভুল হয়েছে। তাহলে এখানে 5 5 7, তারপরে হচ্ছে কি 9, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে গিয়ে 14, তারপরে হচ্ছে গিয়ে 18, তারপর হচ্ছে 21 না, 1 2 3 4 5 6 7। ভেরি গুড। এখন যদি আমি 4 নাম্বার পজিশন 1 2 3 4, এখানে মিডিয়ান বের হচ্ছে কত, 12। তাহলে এটা মিডিয়ান। পরের ক্যালকুলেশনটাও করে দেই। পরের ক্যালকুলেশনটা এখানে দেখা যাচ্ছে ইভেন নাম্বার না, এই জায়গাটা ইভেন নাম্বার। ইভেন নাম্বারের ক্যালকুলেশন এরকম। তাহলে n/2, তাহলে এখানে n কত পাইছি, 6 6/2 প্লাস 6/2 প্লাস 1/2 সমান সমান কত আসে, 3 দুগুণা 6 প্লাস 3 দুগুণা 6 প্লাস 1/2 সমান সমান 6 7/2। 7কে ভাগ করলে কত হয়, 3 দুগুণা 6 পয়েন্ট 1 0, 5 দুগুণা 10, 5 দুগুণা 10। তাহলে এখানে 3.5 আনসার আসতেছে কত, 3.5। এখানে কি কোনো ভুল করেছি কিনা, হ্যাঁ অবশ্যই ভুল করেছি। 3.5 কত আসতেছে, তাহলে এটা অ্যাসেন্ডিং করি। এটাই ভুল করেছি, সবসময় আগে এটা অ্যাসেন্ডিং করে নিতে হবে। এখানে সবার আগে কি আছে, 5, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে গিয়ে 5 8, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 30, তারপরে 51। এবার অ্যাসেন্ডিং আকার আছে না, 1 2 3 4 5 6। তাহলে এখানে 3.5 এই যে 1 2 3 3-এর মাঝ বরাবর কিছু একটা হবে। তাই এখানে কি ভ্যালুটা নাই, 3.5 এই জায়গাটায় ভ্যালুটা নেই। তাহলে এখানে আমি ধরে নিতে পারি একটা ক্যালকুলেশন এই জায়গায় আমার করতে হবে। এরকম যখন আমি কোনো ভ্যালু পাবো না, অর্থাৎ ইভেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখন এই দুইটা ভ্যালু 10 এবং 15, এটা আহা এখানে 15, আমি কি করতেছি বুঝতেছি না। 5 8 10 15 25 25 30, হ্যাঁ এই তো 51 পেলাম কই। আমি সুন্দর করে লিখে একটু হিজিবিজি লল কেমন যেন হয়ে গেছে। আমি সুন্দর করে লিখতেছি, সরি কিছু মনে করবেন না। আবার আমি লিখি, সমান সমান এখানে আছে প্রথমে হচ্ছে 5 8 10 25 পাইলাম কই আমি তখন, 15 51 পাইলাম কোথায়, 10 10 8, এটা হচ্ছে 10, আবার ভুল করে 11 বুঝেন না, 15, তারপরে হচ্ছে গিয়ে 25, 15-র পরে 25 না, হ্যাঁ, তারপর হচ্ছে 30। এই জায়গাটায় দেখেন আমার 3.5 বের হয়েছে। 3.5 হচ্ছে এই 3 থেকে 15-র মাঝ বরাবর, 3 থেকে 15-র মাঝ বরাবর একটা ভ্যালু হবে। তাহলে 3 থেকে 15-র মাঝ বরাবর ভ্যালু নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, এই দুইটার মিন বের করতে হবে।
ইভেনের ক্ষেত্রে এই কাজটা করাই লাগবে। যখন আমরা ইভেন করব তখন কিন্তু আমাদের এই কাজটা করা লাগবে। তাহলে এখানে যেহেতু আমি বলেছি যে 3 নাম্বার 3.5 বলতেছে ভ্যালুটা, তাহলে এখন 3.5 এই জায়গাটায় দেখাচ্ছে, তাই না? তো এই 10 এবং 15 মাঝ বরাবর হলে আমাকে একটা মিন বের করা লাগবে। মিন বের করার নিয়ম হচ্ছে 10 যোগ 15, 10 এবং 15 মিন বাই 2। তাহলে কত আসে? সমান সমান 25 বাই 2 সমান সমান 12.5। তাহলে মিন কত বের হলো এখানে? 12.5। এটাই হচ্ছে গিয়ে ক্যালকুলেশন। যাই হোক, একদম সহজ একটা ক্যালকুলেশন। এটাই হচ্ছে গিয়ে মিন। তাহলে এখানে 12.5 আছে নাই, তাহলে এই জায়গাটায় 12.5 একটা অনুমান করা হবে। এটাই হচ্ছে গিয়া মিন। এটা কিসের ক্ষেত্রে আমরা ইউজ করব? সেটা হচ্ছে গিয়া ইভেনের ক্ষেত্রে। তাহলে আমি দুইটা উদাহরণ দেখালাম, একটা অডের ক্ষেত্রে আর একটা ইভেনের ক্ষেত্রে। আশা করি এখন আপনারা এই বিষয়টা ক্যালকুলেশন করতে পারবেন। আর আমি দুঃখিত, মাঝে আমি কলমের কানেকশন খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য। তো এখানে মিডিয়ান কেন ব্যবহার করব? মিডিয়ানের সুবিধা অসুবিধাগুলো আমাদের জানতে হবে। আর এখানে একটা রিয়েল লাইফ প্রোগ্রাম দিয়ে দিয়েছি, আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে এটার মিন বের করবেন এবং মিডিয়ান বের করবেন। তো যাই হোক, আমি ফিরে আসি। এটার সুযোগ সুবিধাগুলো আমাকে জানতে হবে। মিডিয়ানের সুবিধাসমূহ হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ ডাটায় কার্যকরী। মানে বুঝাতে যাচ্ছি, অস্বাভাবিক বড় বা ছোট মান, যেটা আউটলায়ার হিসাবে আমরা জানি, মিডিয়ানকে প্রভাবিত করতে পারবে না। আবারও বলি, যদি অস্বাভাবিক মান বা ছোট বড় মানও থাকে, মিডিয়ানকে কিভাবে প্রভাবিত করবে? কারণ হচ্ছে সে তো আসলে ভ্যালু, টোটাল নাম্বারের উপরে ভ্যালুকে ক্যালকুলেশন করেই নেয়, তাই না? ক্যালকুলেশন বলতে মাঝের নাম্বারটা সে আইডেন্টিফাই করে। এখন বড় হোক ছোট হোক, সে আইডেন্টিফাই করে দিতে পারবে নাম্বার। এখানে যদি 100 হইতো কোনো সমস্যা ছিল? 130 হইলে কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা নাই, কারণ সে হচ্ছে টোটাল সিরিয়ালকে প্রাধান্য দেয়। প্রাধান্য দিয়ে সে মিডিয়ানকে বের করে নেবে। কিন্তু মিন যদি হইতো উল্টাপাল্টা নাম্বার হয়ে যেত, খাইছে রে, তাই না? এটাই আর কি। তা মাঝারি মানকেও সে খুব ভালোভাবে নির্ধারণ করতে পারে। একদম মাঝখানের মান নির্ধারণ করে, মানে যেটা গড়ের তুলনায় অন্তত ভালোভাবে বোঝা যায়। আর এই মিডিয়ান কিন্তু ক্রমভিত্তিক, অর্থাৎ যেগুলো ক্রম অনুসারে চলে, ওই ক্রমভিত্তিক ডেটা কিন্তু প্রযোজ্য। মানে ডেটা ক্রম অনুসারে যদি সাজানো থাকে, সেক্ষেত্রে মিডিয়ান বের করা কোনো ব্যাপারই না। আপনি একটু আগে দেখলেন সংখ্যার যোগ বা বিভাজনের প্রয়োজন নেই। জাস্ট মিডিয়ানের নিয়মে আমরা বের করতে পারবো। আর এই জিনিসটা খুবই সহজ ব্যবহার করা। ছোট ডেটার ক্ষেত্রে, ডেটা সেটে আমরা ব্যবহার করতে পারি। এখন আবহাওয়া, তাপমাত্রা নির্ধারণের ক্ষেত্রে বা মাঝারি মান নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আমরা মিডিয়ান ব্যবহার করি। তাছাড়াও এটা স্কিউনেস ডেটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? মিডিয়ান ইউজ করব। তো এর কিছু জটিলতাও বিদ্যমান আছে। মানে হচ্ছে কি, শুধু সুবিধাটা আছে তা না, এর মধ্যে কিছু সমস্যাও আছে। যেমন আপনার গণনার সময় এটা জটিলতা, অর্থাৎ বড় ডেটা সেট হলে আমাকে গুনতে কিন্তু খবর হয়ে যায়। যদিও বর্তমানে আমরা বিভিন্ন সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে সহজে গুনতে পারি, কিন্তু একটা জটিলতা। তারপরে পরিবর্তন করতে বিশদ একটা দেয় না, আপনার যে ভ্যালু বা তথ্য, মানে শুধু মাঝখানের মানটাই দেয়। ডেটার সমগ্র যে বিস্তার আছে বা বৈচিত্র্য আছে এই সম্পর্কে কোনো ধারণাই দেয় না, জাস্ট মাঝখানের ভ্যালুটাকে চিহ্নিত করে দেয়। তো ডেটার সংখ্যা যদি জোর হয়, অর্থাৎ ডেটা সেটে দুই মাঝের মানের গড় নিতে হয়। মানে একটু আগে দেখলেন যে আমি ইভেন একটা নাম্বার ক্যালকুলেশন করতে গেছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু দুইটা নাম্বারের মিন বের করে তারপরে আমার বের করতে হয়েছে, মিডিয়ান বের করতে হয়েছে, ঠিক না? এখানে মিনকে আমার ধার করে আনা লাগে। এখানে গাণিতিকভাবে এটা ব্যাখ্যা করতে গেলেও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন সমীকরণে বা আরও জটিল বিশ্লেষণে কিন্তু এটা খুবই
প্রবলেম। তো সম্পূর্ণ ডেটা কিন্তু এটা ব্যবহার করে না, শুধু মাঝখানের মানটা। এটা একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ডেটার আকার যদি ছোট ডেটা হয়, খুবই ছোট ডেটার ক্ষেত্রে মিডিয়াল মাঝে মাঝে ভুল ধারণা দিতে পারে। তো এটা হচ্ছে গিয়া সমস্যা এবং মানে সুবিধা অসুবিধাগুলো আমি তুলে ধরলাম আপনাদের কাছে। তো এইটাই ছিল আমার মিডিয়ান সম্পর্কে ছোটোখাটো একটা লেকচার। আমরা আরেকটু পড়াশোনা করি, আমরা এখন মুডে চলে যাব। কারণটা হচ্ছে গিয়ে যত তাড়াতাড়ি আমরা শেষ করব তত তাড়াতাড়ি আমরা মেশিন লার্নিং মডেলগুলো, আমাদের সিলেবাস অনেক বড়, তত আগাতে হবে, তাই না? তো এখন আমরা মুড নিয়ে আলোচনা করব। তো মুড জিনিসটা কি? মুড মানে যে আমার এখন মুড হইছে, এই করে ফেলবো সেই করে ফেলবো, আমার এখন খাইতে মন চাইছে, এরকমটা না, ঠিক আছে? এই মুড সেই মুড না। এই মুড হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্সের মুড। এই মুড নিয়ে একটু কথা বলি। তো আবারও একটু গল্প গুজব শুরু করে দেই, কারণ হচ্ছে কি গল্প করে বললে আসলে একটু জিনিসটা ভালোভাবে বোঝা যায়। তো এখানে দেখেন একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। তো আমার বাসার সামনে ইয়াসিন নামে একটা ছেলে আছে, তার দোকান মনে করেন। তো এটা একটা গ্রামের দোকান। এখানে এই ভদ্রলোক চা বিক্রি করেন। এখানে যে কাস্টমারগুলো আছে তারা প্রতিনিয়ত তার কাছ থেকে চা খাচ্ছে। তো এরকম 10 জন গ্রাহক তার রেগুলার কাস্টমার, তার কাছে মানে চা খেতে আসেই। কেউ 25 টাকা খায়, কেউ 30 টাকা খায়, কেউ 35 টাকা খায়। এখন বেচারার খুব ইচ্ছা হলো তার কাছে যে কাস্টমারগুলা মানে প্রতিনিয়ত আসে, সেই কাস্টমারগুলাকে সে ক্যালকুলেশন করবে। মানে এই কাস্টমারগুলো প্রত্যেক দিন তার কাছ থেকে কয় টাকার চা খায়, এই জিনিসটা সে দেখবে বা যাচাই করবে। এখন সে একটা নোট করতে থাকলো। এখন নোট করে দেখলো তার যে খরচ, অর্থাৎ তার যে ব্যক্তিগুলো যারা তার কাছ থেকে চা খায়, রেগুলার যারা চা খায়, কেউ তো একটু বেশি কম খায়, তাই না? রেগুলার যারা চা খায়, কেউ খাচ্ছে 2 জন খেলো 20 টাকা। আচ্ছা ধরি, আমি আগে টাকাগুলো লিখি, 25, বাংলা না ইংলিশে লিখি। তারপরে ধরেন 30, তারপর ধরেন 30, ভ্যালুগুলো লিখি তারপর বোঝাচ্ছি। 35, 40, 45, আরে বাপ রে বাপ, 45 এবং খালি বাংলা চলে আসে, বাংলায় লেকচার দিচ্ছি তো। তাহলে দেখেন এই জায়গাটায় সে ক্যালকুলেশন করলো যে তার কাছে যে 10 জন ব্যক্তি রেগুলার আসে, তারা কে কত টাকার চা খায়, তাদের কাছ থেকে কত ইনকাম হয় এই ব্যক্তির। তো সে দেখলো 2 জন ব্যক্তির কাছ থেকে সে দৈনিক 30 টাকা করে পায়, আর একজনের আরগুলা 40 সিঙ্গেল ভ্যালুই, আরগুলা সিঙ্গেল ভ্যালুই। শুধুমাত্র 2 জন ব্যক্তির কাছ থেকে সে কত করে পায়? 30 টাকা। তাহলে এখানে মোট কত হলো? 30। আর এই জায়গাটায় সে বুঝতে পেরেছে তার যে বেচা বিক্রি, মানে আমি যে বক্তব্যটা দিলাম বা চায়ের দোকান থেকে চায়ের দোকানদারের যে বিষয়টা বললাম, যে এই 30 টাকার এটা হচ্ছে কি পুনরাবৃত্তি হয়। তার দোকানে 30 টাকা একজন তো খায়, আরেকজন খায়, এই 30 টাকা প্রায় তার দোকানে কি হয়? পুনরাবৃত্তি হয়। অর্থাৎ গ্রাহকরা মানে এরকম ক্যালকুলেশন করেছে, ধরে নেন যে কিছু কিছু গ্রাহক আছে তাদের কাছ থেকে তার দৈনিক কি হয়? 30 টাকা করে বেশি ইনকাম হয়, মানে সেটা হিসাব করে রাখছে। আর বাকিগুলোর থেকে 35, 40, 50 এরকম সিঙ্গেল ভ্যালু। তো আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে সে আইডিয়া করতে পারলো যে তার দোকানে যে গ্রাহকগুলো আছে, গ্রাহকগুলোর মধ্যে অমুক অমুক ব্যক্তি প্রতিদিন গড়ে আমার কাছে 30 টাকা করে খায়। এই 30-এর সংখ্যা এত, এদের কাছে আমি 30 টাকা করে বিক্রি করতে পারবো। আর বাকিগুলা 20 টাকা, কোনোদিন 25 টাকা, কোনোদিন 40 টাকা, আর কোনো গ্যারান্টি নেই। তাহলে এখন এই 30কে সে টার্গেট করতে পারবে এবং কি সে নিশ্চিত হতে পারবে যে প্রতিদিন আমার কাছে সে 30 টাকা করে খাবে। তাহলে এই 30 যেহেতু এখানে 2টা আছে, তাহলে এখানে মোট কত?
30। ওকে, এটাই হচ্ছে কি আমার মুড। তো মুড ক্যালকুলেশন করতে গেলে আমাকে এই জায়গাটায় 1 মুড, 2 মুড, মোর দেন 2 মুডস এন্ড নো মুড, এগুলো সম্পর্কে জানতে হবে। তো এখন আমরা আরেকটু নিচের দিকে যাই। এই জিনিসটা করতে গেলে আমাকে কি কি করতে হবে? প্রথমে ডেটাকে অর্গানাইজ করতে হবে, ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হবে, যেটা আমি একটু আগে করলাম, ওই যে চার দোকানদার করলো। আর হচ্ছে গিয়া আইডেন্টিফাই দ্য মুড, মুড আইডেন্টিফাই করতে হবে। এখানে একটা রিয়েল লাইফ ডেটা আছে সিঙ্গেল মুডের, এখানে লিখে রেখেছি সিঙ্গেল মুড। তাহলে প্রথমে আমরা দেখি 3 কয়বার আছে। এখানে 3 দেখা যাচ্ছে একবার, দুইবার, তিনবার। তাহলে এটাকে আমরা দিলাম 3 আছে কয়বার? 3 বার। তাহলে 5 কয়বার আছে? 5 আছে 2 বার। দেখেন 5 কিন্তু আছে 2 বার, 5 আছে 2 বার। তারপরে 7 কয়বার আছে? 7 কিন্তু একবার, আর একটু হাতে লিখতে হবে। 7 আছে একবার। তারপরে হচ্ছে গিয়া 9 কয়বার আছে? 9 আছে হচ্ছে গিয়া একবার। তাহলে 3 আছে 3 বার, 9 আছে 5 আছে 2 বার, আর 9 আছে একবার, 7 আছে একবার। এই হচ্ছে গিয়া আমার যে ডেটা সেট, সেই ডেটা সেটের অবস্থান। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে এই 3 কয়বার আসছে? 3 বার, সেটা আমরা বুঝে ফেলেছি। এই জায়গাটায় তাহলে মোট কত দাঁড়ালো? 3। কারণটা কি? এটা মোস্ট ফ্রিকোয়েন্সি। এই 3 এটা হচ্ছে গিয়া মোস্ট ফ্রিকোয়েন্সি। অর্থাৎ মোড এভাবে নির্ধারণ করা যায়, যে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি থাকবে তাকে আমরা মোড বলবো। এখন দেখেন আরও একটা উদাহরণ এই জায়গায় আপনারা ইজিলি পারবেন। এখানে 4 আছে 2 বার, 8 আছে 2 বার, 10 আছে একবার। তাহলে এটা কি? 2 মুডস। এখানে বায়ো মোডাল বলতে পারি আমরা। তাহলে এখানে মুড কয়টা আছে? 2টা। 4 কয়বার আছে? 2 বার। 8 কয়বার আছে? 2 বার। তাহলে এখানে মোড কয়টা? 2টা। তো এভাবে আপনারা এই ডেটা সেটগুলোও আপনারা ক্যালকুলেশন করতে পারেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন মোড এটা কোথায় কোথায় বেশি ব্যবহৃত হয়? মোড মূলত ক্যাটাগরিক্যাল ডাটার ক্ষেত্রে মোডটা বেশি ব্যবহৃত হয়, নিউমারিকে খুবই কম ব্যবহার করা হয়। এখন এই জিনিসটা এই সমস্ত অ্যাপ্লিকেশানে মূলত ব্যবহার করা হয়ে থাকে। এর কিছু সুযোগ সুবিধাও আছে। তো সুযোগ সুবিধাগুলো এবং অসুবিধাগুলো আমি একটু সংক্ষেপে বলি। মোড সহজে বোঝা যায়, আমি বাংলায় বলতেছি। এখানে আমি সুবিধা অসুবিধাগুলো এভাবে তুলে ধরিনি, আমি জাস্ট বলতেছি, আপনারা আমার এক্সপিরিয়েন্স থেকে একটু শোনেন। মোড মূলত সহজে বোঝা যায়। আমি একটু আগে দেখালাম যে ফ্রিকোয়েন্সি বেশি যেটাই থাকবে সেটাকে আমরা মোড বলবো। তারপরে ডেটা যখন অসমান থাকবে তখনও এটা খুব কার্যকরী ভূমিকা পালন করবে। তারপরে ক্যাটাগরিক্যাল যে ডেটা থাকবে সেক্ষেত্রেও কিন্তু উপযুক্ত। তারপরে তথ্যের বৈচিত্র্য জানার জন্য কিন্তু আমরা মোড ব্যবহার করতে পারি। তারপরে গড়ের সীমাবদ্ধতা, যেহেতু গড়ের মধ্যে অনেক ভেজাল থাকে, একটু স্কিউনেস থাকলে গড় আমরা নির্ণয় করতে ব্যর্থ হই, সেক্ষেত্রে আমরা মোড ইউজ করতে পারি। এছাড়া মিডিয়ানও কিন্তু স্কিউনেসের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে, আমরা সেটা দেখেছি। তো ইত্যাদি ইত্যাদি কাজে আমরা মোড ব্যবহার করি। এখন একাধিক ডাটার ক্ষেত্রে কিন্তু মোড থাকতেও পারে, আবার একটি মোড একটিও মোড থাকতে পারে। অর্থাৎ একাধিক মোডও থাকতে পারে, একটা মোডও থাকতে পারে। তারপরে হচ্ছে কি, সীমিত তথ্য প্রদান করে, আর ক্ষুদ্র ডেটা সেটে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। এগুলা হচ্ছে গিয়ে তার অসুবিধা। এছাড়াও আউটলায়ারে প্রভাবিত হইতে পারে। আউটলায়ার যদি থাকে এটার উপরে একটা প্রভাব বিস্তার করতে পারে, যেটা মিডিয়ানে করতে পারে না। তো এই ধরনের অসুবিধা কিন্তু মোডের মধ্যে রয়েছে। তো আমরা আজকে মোটামুটি মিডিয়ান এবং মোড ভালো করে বুঝলাম। তো এটা আমি একটু সামারি করি। মিডিয়ানটা মূলত হচ্ছে মিডল নাম্বারকে আইডেন্টিফাই করে,
আর মোড হচ্ছে কি আমরা ক্যাটাগরিক্যাল যে তথ্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা মোড ইউজ করে থাকি। তাছাড়া 1 মোড, 2 মোড, নো মোডও আমরা জানলাম। নো মোড হচ্ছে মানে একদম ফ্রিকোয়েন্সি সবগুলা সমান, কোনো নাম্বারাইজ করা থাকবে না, বেশি থাকবে না, সেই ক্ষেত্রে আমরা নো মোড বলবো। তো এই জায়গাটায় মোড মূলত ফ্রিকোয়েন্সিকে প্রাধান্য দেয়, অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি বেশি তাকে আমরা মোড বলবো। এখন আমরা চলে যাব ট্রিম মোড, ট্রিম মিন। ট্রিম মিন বলতে আমরা কি বুঝি? ট্রিম মিন বলতে মনে করেন যে আমরা শীতের বেলা পিঠা খেতে খুব পছন্দ করি। দেখেন এখানে শীতের পিঠা দেখা যাচ্ছে। তো এই জায়গাটায় পিঠার একটা প্রতিযোগিতা হচ্ছে। ধরেন গোপাল বাবু নামে এক ভদ্রলোক, সে খুব ভালো পিঠা বানায়। তো পিঠা বানায়া সে ডিসপ্লে করে রাখছে। এখন 10 জনকে দায়িত্ব দেওয়া হলো যে পিঠাগুলো চেখে দেখো। তো 10 জনের 10 রকম রেটিং। তো রেটিংগুলো মনে করেন যে 9, 7, 8, 6 ইত্যাদি ইত্যাদি। আমি এখানে দেখি টাইপ করতে পারি কিনা। এখানে টাইপিং এটা কোথায়? হ্যাঁ, হয়েছে। আমি লিখি, কমা কমা দিব না, ডাইরেক্ট লিখে যাব। 9, 7, 8, তারপর হচ্ছে আবার দিলাম 6, 9, 10, 2, 8, তারপরে ধরেন 3, তারপর হচ্ছে 6, ধরলাম এরকম নাম্বার। এখন এই জিনিসগুলা গোপাল বাবুকে রেটিং দেওয়া হলো। কেউ বেশি খাইলো, কেউ কম খাইলো। খেয়ে মনে করেন যে কারো ভালো লাগলো, কারো ভালো লাগলো না। তো এখন হচ্ছে এই জিনিসটাকে গোপাল বাবু আবার কি করলো, একটু অ্যাসাইন করলো, মানে সরি অ্যাসেন্ডিং করলো। অ্যাসেন্ডিং মানে জিনিসটাকে বোঝার জন্য সে সুন্দর করে শর্ট করে নিল। সেখানে আমি দিলাম 2। এই জিনিসটা আসলে একটা বিরক্তিকর, সফটওয়্যারে দিলে তো তাড়াতাড়ি হয়ে যায়। 2, 3, তারপরে কত 6, তারপরে 2, 3, 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে আবারও 8, তারপর হচ্ছে 9, তারপরে 9, মাঝখানে একটা 7 ছিল, মিসিং হয়ে গেল। হ্যাঁ, মিসিং হয়ে গেল। তারপরে 10 একটা আছে না, 10। তা এই হচ্ছে গিয়ে ভ্যালু। এখন এইগুলার কাছ থেকে সে দেখলো যে নাম্বারগুলা কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। এই 2, 3 দেখে তার মাথাটা নষ্ট হয়ে গেল। এই 2, 3 কইলো যে বেটা, আমি এত কষ্ট করে পিঠা বানাইলাম, এই হালারা আমারে 2 আর 3 দিল। তো যাই হোক, এই 2, 3 সে পছন্দ করতে পারতেছে না। সে চিন্তা করলো যে এই 2, 3কে সে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে এবং এখানে 9, 10, 2, 3 বাদ দিয়ে দেবে। সে এখন সেটা নিয়ে ইয়ের কাছে গেল, ওই যে এই রেটিং যারা দিছে তাদের আবার একজন পরিচালক ছিল, পরিচালক কমিটির কাছে গেছে, যাই বললো স্যার আমার এই 2, 3টা কি বাদ দেওয়া যায় কোনোভাবে? তো সে বলল যে ঠিক আছে, তোমার এই 2, 3 যদি বাদ দিতে হয় তাহলে কিন্তু 9, 10ও বাদ দিতে হবে। তারপর এই 9, 10ও বাদ দেওয়া হলো। অবশেষে মনে করেন যে এখানকার একটা ভ্যালু বের হলো বা মিন বের হলো। মিনটা এরকম, সবগুলোকে যোগ করা হলো 2, 3 বাদে। তো 2, 3 বাদ দিলে কত থাকে? সেটা হচ্ছে কি আপনার এই যে এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম 1, 2, 3, 4, 5, 5টা ভ্যালু। অর্থাৎ এবার তার যে গড়টা বের হলো, সেই গড়টা হচ্ছে গিয়ে ট্রিমড মিন। এখন সে গড়ে দেখা গেল সে পাশ করে গেল এবং সে মহা খুশি হলো। তো যাই হোক, এই গল্পটা বলার পিছনে এইটা যে ট্রিমড মিন মানে এটাই বোঝাচ্ছি যে ছোট যে অংশ, ওখান থেকে যদি আমি একটা ভ্যালু আমি বাদ দেই, সেক্ষেত্রে তারপরে বড় অংশ থেকেও একটা বাদ দিতে হবে। ছোট থেকে যদি আমি 2টা বাদ দিই, বড় থেকেও 2টা বাদ দিতে হবে। এটা হচ্ছে গিয়া ট্রিম মিনের কার্যক্রম। এই জায়গাটায় সেম কথা বলেছে। আমরা যদি 10%, 20% ইত্যাদি যদি আমরা ট্রিমড করি, সেক্ষেত্রে 2 পাশ থেকে আমার ট্রিমড হবে। তো আমরা রাউন্ড করে নিব।
কে ইজ ইকুয়াল টু রাউন্ড পি গুণ এন। এখানে পি কি বলা হয়েছে, পিকে বলা হয়েছে ট্রিমড পার্সেন্টেজ। যদি 10% হয় তাহলে 1, আর যদি 20% হয় 0.2। ওকে, এটা হচ্ছে কি পি এর মান। তাহলে পার্সেন্টেজের মান কত হবে, 10% হলে 1, আর যদি এখানে 20% হয় 0.2। আর এন হচ্ছে কি টোটাল নাম্বার অফ দ্য ভ্যালু ইন ডেটা সেট, অর্থাৎ ডেটা সেটের যতগুলো মার্ক থাকবে, যতগুলো ভ্যালু থাকবে সবগুলো এখানে টোটাল ভ্যালু ইন দ্য ডাটা সেট ইজ কল্ড কি ভ্যালু। কিন্তু ট্রিম যদি আমি করি, এখনো ট্রিম নিয়ে কথা বলতেছি না, পরে আসতেছি। এখানে বলা হয়েছে যে আমি 10% ট্রিম করব। তারপরে এখানে বলা হয়েছে হ্যাঁ কে হচ্ছে গিয়া রাউন্ড করতে হবে পি এবং এন কে, অর্থাৎ পি যে ট্রিম অংশটা পাওয়া যাবে এবং এন টোটাল নাম্বারকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে এই জায়গাটা ডেটা সেট আমরা পাচ্ছি 2, 5, 7, 10, 12, 18, 30। এই ভ্যালুকে আমরা এখন ট্রিমড মিন বের করব, কে ইজ ইকুয়াল টু পি গুণ এন, যেটা আমি বলেছি। তাই আমি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় আমি প্রথমে কি করব, প্রথমে এখান থেকে একটা কালি নেব, নেওয়ার পর আমি নাম্বার বের করব। এখানে পার্সেন্টেজ কত বলছিলাম, পার্সেন্টেজ এখানে 10 বলছে। আচ্ছা আমরা 2% করি, 0.2। তাহলে এটা সমান সমান কি বের হবে, পি। পার্সেন্টেজ কত বের হয়েছে, মানে আমরা 0.2% করতেছি, এটা আমার অবস্থার উপর অবস্থা যেমন হবে সেই অনুযায়ী আমি পার্সেন্টেজ করব। তাহলে এই জায়গায় আমি 0.2 দিলাম। এখানে নাম্বার কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার আছে 7টা। দেখেন এই জিনিসটা আসলে শিখার আছে অনেক কিছু, অনেকে হয়তো বা জানেন, অনেকে ভুলে গিয়েছেন, এখন প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এখন আমি ক্যালকুলেশন করব। প্রথম স্টেপে কি বলছে, শর্ট দ্য ডেটাগুলোকে শর্ট করতে হবে। তাহলে ডেটাগুলো অলরেডি শর্টিং করা আছে, ভেজাইল কাজ একটা, সফটওয়্যারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তাহলে এখন প্রথম স্টেপে আমরা কি করব, জিনিসটা শর্ট করেছি। এখন পি ভ্যালু বের করতে বলেছে, পি ভ্যালু বের করেছি, নাম্বারও বের করেছি। এই জায়গায় এখন আমাকে কি করতে হবে, কে ইজ ইকুয়াল টু পি ক্রস এন। তাহলে কে ইজ ইকুয়াল টু পি ক্রস এন সমান সমান কত আসে, 0.2, কারণ আমরা পি এর ভ্যালু কত বের করছি, 0.2 গুণ এন এর ভ্যালু কত, 7, সমান সমান ক্যালকুলেশন করলে 7 দুগুণে 14, তাহলে 1.4 আসে, তাই না? তাহলে আমরা কে এর ভ্যালু কত পাইছি, 1.4। এটাকে কি করতে হবে, রাউন্ড করতে হবে। তাহলে এখন তো এখানে 5 এর উপরে থাকলে না আমরা রাউন্ড করে দিকে আসতাম, তো যেহেতু নিচে আমরা 1ই ধরি, এটাকে ভ্যালু 1 ধরি। তো দ্বিতীয় যে ধাপ, সেই ধাপে গিয়ে আমাকে কি করতে হবে, ট্রিমড করতে হবে। তাহলে এখন আমরা 1 পেয়েছি, তাই না? তো এখন আমি এটাকে যদি আমি ট্রিমড করি, তাহলে ট্রিম করলে দেখি আমরা অ্যাসেন্ডিং করা আছে। এখানে 1 হইলে, যেহেতু 1 আছে, 1 হইলে এই ভ্যালু চলে যাবে আর এই ভ্যালু চলে যাবে। তাহলে ভ্যালু কত থাকতেছে, সমান সমান ডেটা সেটটা এখন হয়ে যাবে কত হবে, 5, 7, তারপর হচ্ছে গিয়া 10, 12, 18, এতটুক না, 1, 2, 3, 4, 5। তাহলে আমার ডেটা সেটটা এমন হয়ে গেছে ট্রিমড করার পরে। মানে আমি ক্যালকুলেশন করেছি, এখানে ভ্যালু পাইছি 1, একটা ভ্যালু এখান থেকে রিমুভ করে দিছি, তাহলে আপার ভ্যালুটাও রিমুভ করে দিতে হবে। যদি এখানে ভ্যালু 2 হইতো, তাহলে এখানে 2টা ভ্যালু রিমুভ করে দিতাম, এখানেও 2টা ভ্যালু, তাহলে 3টা থাকতো। তো এখানে আমার এখন ভ্যালু আছে কয়টা, 5টা। তো 5টা যদি ভ্যালু থাকে, তাহলে এখন আমাকে এই টোটালটার মিন বের করলেই হয়ে যায় কত। তাহলে মিন বের করে ফেলি, তাহলে সমান সমান মিনটা বের করতে গেলে আমাকে এখানে কি করতে হবে, 5 যোগ 7 যোগ
10 যোগ 12 যোগ কত লাস্টে 18, নিচে কত থাকবে 5, সংখ্যা কয়টা 5টা। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 5 7 10 12 18 টোটাল সমান সমান আসতেছে আপনার 52/5 থাকতেছে না, 52/5। এখন যদি ক্যালকুলেশন করি 5 10 50, 5 10 50, তাহলে এখানে কত আসতেছে 10.4 আসবে, 10.4 ধরেন, 10.4ই আসবে মনে হয়, 10.4। তাহলে এটাই হচ্ছে কি আমার ট্রিমড মেনু। সমস্ত ট্রিমড করার পরে আমি যে ভ্যালুটা পাইছি, দেখেন এখানে কিন্তু প্রথমে আমার 7টা ভ্যালু ছিল, 7টা ভ্যালু থেকে আমি পি এর ভ্যালু বের করলাম যে 2, আমি 2% ইয়ে করতে চাচ্ছি। করার পরে দেখেন এখানে আমি কে এর ভ্যালু বের করলাম। কে মানে হচ্ছে কি নাম্বার অফ ভ্যালু ট্রিম ফ্রম ইচ ইন্ট। তাহলে কে এর মান বের করে আমি রাউন্ড করলাম, সেটাকে 1 পেলাম, এক এক করে আমি বাদ দিলাম এই জায়গা থেকে বাদ দেওয়ার পর এখানে 5টা ভ্যালু থাকলো, 5টা ভ্যালুকে ক্যালকুলেশন করলাম, তারপরে এটা গড় বের করলাম, গড় যেটা বেরোছে এটা হচ্ছে ট্রিমড মিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 10.4 ইজ দ্য ট্রিমড মিন। এখন আমরা দেখব এটার কি সুবিধা আছে, কি লিমিটেশন আছে, কি অসুবিধা আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনারা করবেন, আশা করি বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আপনারা যদি না বুঝে থাকেন আমাকে দয়া করে আবার বলবেন, আমি আবার বুঝাবো। তো যাই হোক, এখানে দেখেন কিছু অ্যাডভান্টেজ লেখা আছে, আমি সোজা বাংলা ভাষায় কিছু বলে দেই। আউটলায়ার, এই জায়গায় আউটলায়ারের প্রভাবটা মানে কমানোর জন্যই মূলত এখানে দেখেন আমি বলি, প্রথমে 2 ছিল, 2টা একটু বেশি কম হয়ে যায়, আবার 30 একটু বেশি বড় হয়ে যায়, রেঞ্জের মধ্যেই নাই। এই আউটলায়ারের প্রভাবটা কমানোর জন্যই কিন্তু আমরা কি করে থাকি, এই ট্রিমড মিন ইউজ করে থাকি। এটা খুবই রেয়ার, আমাদের প্রয়োজন পড়লে আমরা জিনিসটা ব্যবহার করি। নির্ভুল পরিসংখ্যান করার জন্য আমরা এই জিনিসটা ইউজ করে থাকি, যেহেতু অস্বাভাবিক মানগুলাকে কি করতেছে, বাদ দিয়ে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে ট্রিমড মিন কি করতে পারে, আমার যে প্রবলেমগুলো আছে পরিসংখ্যানে সেটা নির্ভুলভাবে মানে সেটা বিলুপ্তি করে আমাকে নির্ভুল একটা পরিসংখ্যান দিতে পারে। ডেটা সেটের সঠিক প্রতিফলন এখানে ঘটতে পারে। তারপরে আপনার তথ্য যদি ভুল হয়ে যায় সেখান থেকে আমাকে রক্ষা করে ট্রিম মিন, মানে যে উল্টাপাল্টা তথ্য হলে আমি বাদ দিয়ে দিতে পারি, এবং ডেটা বিশ্লেষণে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইবার আমরা একটু লিমিটেশনটা দেখি। ডেটা লস, অর্থাৎ আমরা যখন ট্রিমড মিন করব তখন কিন্তু আমরা কিছু ভ্যালু রিমুভ করতেছি, অনেক বড় বড় ডেটা বিদ্যমান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ডেটা যদি বাদ দিয়ে দিই যেটা আমাদের গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কি আমাদের ডেটা লিমিটেশন চলে আসতেছে না, মানে হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ ডেটা আমরা হারিয়ে ফেলতেছি। তো জিনিসটা তো আসলে খারাপ, অসচেতনভাবেও তো করতে পারি, তাই না? তা এটা হচ্ছে কি আপনার দেখা গেল যে কারো বয়স 120 বছর, আমি একটা জরিপ করতেছি, এখন তার বয়সটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে তো আসলে আমার জরিপটা ঠিক মতো হলো না, সেক্ষেত্রে কিন্তু ট্রিম মিনের মানে কি বলবো ভালো কাজ করতেছে না। তারপরে আপনার তাছাড়াও ধরেন যে অনেক বেশি মান যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু ডেটার মধ্যে বিভ্রান্তিও হবে, অনেক সমস্যাই হবে। তারপরে ডেটা সেটের আকারও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, সামঞ্জস্যের অভাব থাকবে, তারপরে একটা কমপ্লেক্সিটি তৈরি হবে। এই সমস্ত ব্যাপার কিন্তু এই ডেটা মানে ট্রিম মিন ইউজ করলে আমার ঘটতে পারে। তো এতক্ষণ আমি যেটা আলোচনা করলাম টোটাল যে বিষয়টা, সেটা হচ্ছে আমি গত ক্লাসে মিন পড়িয়েছি, মুড পড়িয়েছি, আজকে ট্রিম মিন পড়ালাম। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা যেটা পেলাম যে মিনের ক্ষেত্রে আমরা কি করি, ডেটাকে আমরা
খুব ভালোভাবে গড় নির্ধারণ করতে পারি, ধারাবাহিক করতে পারি। তারপরে যদি আউটলায়ার কম থাকে সেক্ষেত্রে আমরা মিন ইউজ করতে পারি। ডেটা যদি নর্মাল থাকে আমরা মিন ইউজ করতে পারি। সমান বিতরণ যদি থাকে, যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা মিন ইউজ করব। কিন্তু যখন আমরা দেখব যে স্কিউ আছে, আউটলায়ার আছে, তারপরে ডেটা সিমেট্রিক না, তারপরে ডেটা কিছুটা ছোট, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই মিডিয়ানকে সিলেকশন করব। আর যদি ক্যাটাগরিক্যাল ডেটা হয়, আউটলায়ার অতিরিক্ত থাকে, কারণ হচ্ছে গিয়ে আপনার ক্যাটাগরিক্যাল ডেটা আমি নিউমারিকে কনভার্ট করতে গেলে একটা ঝামেলার মধ্যে মাঝে মাঝে পড়তে হয় অনেক ক্ষেত্রেই, যদিও বিভিন্ন ওয়ে আছে কনভার্ট করা, এরপরেও আমরা মোডকে ইউজ করতে পারি। এছাড়া ট্রিম মিন আছে। ট্রিম মিন হচ্ছে আপনার যে আউটলায়ারগুলো আছে ওগুলো বাদ দিয়ে, যেহেতু আমার মিন ব্যবহার করাই লাগবে, ওগুলো বাদ দিয়ে আমরা ট্রিম মিন ইউজ করতে পারি। তো আজকে অনেক আলোচনা করলাম। অবশেষে আজকের মতো ভিডিওটা আমি এখানে পরিসমাপ্তি করতে চাই। আমরা আজকে মিডিয়ান, মোড, ট্রিম মিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা শিখেছি কিভাবে পরিসংখ্যানমূলক পরিমাপগুলো আমাদের ডেটা বিশ্লেষণ করতে পারে। তাছাড়া মিডিয়ান, তারপরে মোড, ট্রিম মিন মানে গড়ের পরিবর্তন, সংস্করণ কিভাবে করে, আউটলায়ার বাদ দিয়ে দেয়, সেটা তো আমরা দেখলামই, তাই না? তো এসব পরিমাপ, তারপরে হচ্ছে গিয়ে আপনার সিদ্ধান্ত গ্রহণ, এগুলো আমার যে ডেটা অ্যানালাইসিস আছে এটাকে সহজ করে তোলে। তবে মনে রাখা উচিত কোন পরিমাপটি ব্যবহার করব তা আপনার ডেটা বা সমস্যার প্রকারের উপর, ডেটাটা কি অবস্থা আছে সেই পজিশনের উপর বেস করেই কিন্তু আমরা মানে যেটা ব্যবহার করতে চাই, ট্রিম বলেন, মিন বলেন, মোড বলেন, মিডিয়ান বলেন, সেটা আমরা ইউজ করব। এখন আপনাদের যদি আজকের ভিডিওটা খুব ভালো লাগে বা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ।